আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি, আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন, আমরা আরেক রকম বুঝি। আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি। নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে, মানে কি বলে, পদত্যাগ করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন, অন্য উপদেষ্টারা কেন করেন না? নাহিদ সাহেবকে যখন একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় ঢুকে গেল, অ্যাবসলিউটলি, সেই জন্য আমি বলতেছি যে পারসেপশন এখানে কোনো ব্যাপার না। আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবস্থাটা কি, আপনারা কি চান যে রমজানে, যেমন এখানে আমরা জামাতে ইসলামীকে দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকানপাটগুলি বন্ধ রাখতে হবে, কেউ দোকানপাট খোলা রাখতে পারে না। আমরা বলি, আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোনো ধরনের মানে কোনো অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। এই ধরনের এটাকে যদি আমরা মরাল পুলিশিং বলি, তাহলে এটা মরাল পুলিশিং এর বিরুদ্ধে আমরা আছি। সামান্তা, আপনার বক্তব্য কি আপনি শুনতে পান? আপনি বলছেন অন্যায়কারী ছাড়া, তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন? আমরা কোনো কিছুই শাস্তি দিতে তাহলে আপনি বলেন যে কাউকে, তাহলে আপনাকে বলেন যে কাউকে দেওয়া যাবে না। আমি বলছি ভাই, শাস্তি দেওয়ার জন্য আছে আদালত। আমরা ট্যাক্স দিয়ে এই আদালত গুলাকে চালাই, আমরা কিন্তু এই আমাদের ট্যাক্সের পয়সা কিন্তু এই আদালত প্রাঙ্গণ গুলাতে আছে। তাহলে আমি কখনোই আমার ট্যাক্সের পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক, সেটা আমি তো চাইবো না অ্যাজ এ সিটিজেন। তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হয় সেখানেই হবে। তার মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি? যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে নেয়, এটা কোনো জায়গা নাই। এখানে যেই বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্টভাবে এখানে বিভাজিত যেই শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য, যারা একত্রিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে, সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে। সামান্তা, আমি আপনার কাছে আবার আসবো, আমি শুধু প্রশ্নটা করি আবার। প্রশ্নটা হচ্ছে, প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, আদর্শিক ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয়। কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না, রমজানের পবিত্রতা বজায় রাখুন। জামাত ইসলামী একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত 53 বছর নিয়ে। এটা কিছু বলেও না, জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে, আমি অর্ধেক বুঝি না। এখন ঘটনা হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি 27 বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি। আমার দুর্ভাগ্যজনকভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি, হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোনো স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না। এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে? আপনাকেও যখন আমি আপনাকে কেন হচ্ছে, আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে, মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন, আমি সাংবাদিকদের কথা বলছি না, সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না উত্তর আশা করেন, এইভাবে একটা পলিটিক্যাল পার্টি। আচ্ছা ঠিক আছে, আপনার অবস্থা পরিষ্কার। পার্টির বক্তব্যসমূহ একটু ভেগি থাকে। আমরা ভেগের ব্যাপার না, এটা হচ্ছে সকলকে এনকম্পাস যদি করতে না পারে, সকলকে ধারণ করতে না পারে, এটা পলিটিক্যাল পার্টি। আমি আপনাকে সামান্তা, আমি আপনাকে সিউরিটি দিয়ে বলতেছি, আপনি যে এখন যেরকম করে কথা বলতেছেন, অ্যাবসলিউটলি এরকম করে বিএনপি এবং আওয়ামী লীগ কথা বলছে গত 53 বছর আমাদের সঙ্গে। আপনি আমাকে একটা এই যে এখন যে বললেন, আমরা ভিডিও দেখাই, আমি ভিডিও না দেখা, আমি আপনাকে বলতেছি তো, আপনি আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যাঁ না অবস্থানে যেতে হয়, আমি বলছি হ্যাঁ না অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ। এইটা যে কেউ বলেছে, এটা আপনি আমাকে দেখায়। আমি বলতেছি হ্যাঁ না অবস্থান কিছু ব্যাপারে আমরা এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি, একটা লাইন। আমরা যে সামাজিক, আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে, এটাকে ডিসকার্ড করে, এটাকে আনএকনলেজ করে, এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না। আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ, এগুলো সামাজিক ব্যাপার, এবং সামাজিকভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয়, এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত। আমরা মানে সবকিছুই আমরা আমি জিনিস জিজ্ঞেস করতে চাই যে আপনি উত্তর দিতে পারেন, স্নিগ্ধাও উত্তর দিতে পারে, আমার কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি এটা? ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম। ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই।
ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে, একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা, কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতায় আসেন নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালে? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোড, পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে। এটা 1858 সালে, এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এইটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন, হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে। আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিচ্ছেন, স্নিগ্ধাপা একটু সাইলেন্ট আছেন, অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, এটা আমি আগে উত্তর দেই। ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই, আপনি মাত্র আমারে জিজ্ঞেস করছেন, আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে, ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, আমি বুঝি নাই ক্রাইম করা মানে, বুঝি নাই। আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে, যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম, আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। আমি আপনাকে এটা টোকা দিতে পারবো না, কিন্তু আমি আমাকে টোকা দিলেন, আমি মনে করলাম এটা একটা ক্রাইম, তাহলে আমি কি করব? না, মনে করলেন না, আমি টোকা দিতে পারবো না, টোকা দেয়াই ক্রাইম। আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম। সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেয়া তো আসলেই ক্রাইম, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাস হলো, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। মানে এই বিষয়গুলো দেখুন, আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে। কোনো মধ্যস্থতা হয় নাই, আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা, আমার কথা বুঝতেছেন না। আমার কথা আপনি বুঝতেছেন না, আমি আরেকটু ভালো করে বলি। যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি, যখন আমরা 3 জন মিলে আলাপ করব, আমরা যখন 10 জন মিলে আলাপ করব, কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং একটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক। কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবস করে, তার পাওয়ার শো করে, এটার কোনো সমতা নাই, এটার কোনো আর্গুমেন্ট নেই, এটা কোনো আলোচনা না। এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে, এটা হচ্ছে এই জিনিস। তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায়, এটা করা ঠিক হয় নাই। এবং এইটার ব্যাপারে আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা? না, এটা এনসিপির অবস্থান তো আমি বললাম, এর চেয়ে ক্লিয়ার আর কোনো মানে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার আনসার দিচ্ছি না। হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস? যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে। ক্লিয়ার ডমিনেশন যেটা, কোনোভাবে সমতা নাই। এখন ধরেন আমরা যখন আমাদেরকে এখানে বলা হয় যে আমরা ফাইট করছি ইয়ার সাথে, মানে আওয়ামী লীগের সাথে, এটা একটা অসম লড়াই ছিল। আমাদের ছেলেপেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক। তাহলে এটা কিভাবে সমতার ভিত্তিতে? এটা তো লড়াইও না, এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ। তা এইটাও একই রকম একটা জিনিস। একটা লোক একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা, পাঞ্জাবি পরা, এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে, তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে একটা খেটে খাওয়া মানুষকে, তার জীবনের গল্পটা কেউ জানে না। সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা? দুইটা সেপারেট জিনিস। হ্যাঁ খালেদ ভাই, এটা দুইটা সেপারেট জিনিস। আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা, আচ্ছা বলেন তো, একটু বুঝান। না, এটা আলাদা জিনিস। আমি বলি, একটা জিনিস হচ্ছে যে আমি যখন বললাম যে আমি ঘটনাটা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আরেকটা লোককে এবং তাকে শারীরিকভাবে আহত করছে, এইটা একটা বিষয়, এটা আলাদা। এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে? এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল? এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া দিবে? আমরা কি বলছি আমাদের যে আত্মপ্রকাশ, রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? এখন আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে? আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ, যা থাকবেন আপনার কি ইচ্ছা। আমি আমার উইশ বলতেছি, আপনি কি আমাকে বলতে দিবেন? আপনি বলতেছেন তো, বলেন। আমি বলতেছি তো, এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে, অনেক ধরনের বিষয় আছে। প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয়, এমন করে বোর্ড গঠন করে দিক,
এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা হোক, সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না। আমাদেরকে যদি ফ্যাসিলিটেট করতে বলে, আমাদেরকে যদি জনতার সেই দায়িত্ব দেয়, আমরা সেটা করব। সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো, এক বোর্ডে বসেন, আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে। কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল, আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে। ধরেন জামাত বলছে যে এটা করা, আমি বলতেছি জামাত বলছে এটা করা উচিত না, আমরা বলতেছি এটা করা উচিত, তাহলে বাংলাদেশের জনগণ কি করবে? কার কথা শুনবে? যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে। তাহলে বিভাজন আরো স্পষ্ট করি। আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে। আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যে এটা, আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন একটা স্পেশালাইজ বিষয়। আমি বলতেছি ভাই এটা স্পেশালাইজ বিষয়। আমি মনে করতেছি এটা স্পেশালাইজ বিষয় এবং এইটা আমি রাস্তায় খাবো কি খাবো না, মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না, এটা স্পেশালাইজ বিষয়। এইটার সাথে এটা সম্পর্ক না। এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে। আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন। আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না, আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতার জন্য। আমি বলতেছি যে সামান্তা লুক, সামান্তা এই যে শুনেন সামান্তা, এই তর্কে জিতা জাতীয় কথা মানে বললেন না। আপনি তর্কে জিতছেন, 100-তে 99 পাইছেন। আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই। ডক্টর স্নিগ্ধা, আমি জনাব আমি সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি। তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন নিবেন, যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন। এটা আমি বলি নাই, এটা আমি বলি নাই। আচ্ছা, আবার বলেন কি বলছেন। না আপনি থাকবে, তার মানে আমার কথা আবার রিওয়াইন্ড করে দেখা যাবে। না, আপনি এটা বলতেছেন না যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না, আপনি এটা বলেন নাই? যে আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি এটা সলভ করতে হবে, কিন্তু তা তো না। এক একটা পলিটিক্যাল পার্টি, এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে। তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে। তাহলে আমরা সকলকে মিলে এটা একটা বোর্ড গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই। কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই। এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই, তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি? ওকে, আমি আর কিছু বলতে চাই না, মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে। আচ্ছা, প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে, ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থান নেয় না। মানে হয়েছে কি সামান্তা, আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই, আমি কিন্তু আপনাদের শত্রু না। মানে আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না, তো সেইটা আপনাকে একটু এনশিওর করতে চাই যে আমরা প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থানটা জানার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা সামান্তা, আমাদের আরো একটা প্রশ্ন আছে, আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা, তারপরও আমি আপনার ভালো লাগলে আপনি দিয়েন, না দিলে দিয়েন না। সেটা হলো যে ছবি ছাড়া এনআইডির দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি। এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকলে সেই তথ্য নামধাম যুক্ত করতে চায়। গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষে অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তারাও হাসিনা বিরোধী ছিল, আমরা এটা বলবো। জুলাই আন্দোলনে অবদান রেখেছে, এটা তারাও ফোকাস করতে চায়। এসব বিষয় কি কোনো আপনারা কোনো অবস্থান নিতে চান, নাকি এইসব ক্ষেত্রে আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা? না, এই ক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। এক্ষেত্রে আসলে স্পষ্ট করা যাবে, তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি। বিশেষত আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া, সেই কাজগুলো হয়নি। আশা করি যে এটা পরের বার উত্তর দিতে পারবো। আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন। আচ্ছা, তাহলে এইটা একটু বলেন, এইটা একটা আপনার জন্য বলা হয়তো এখন সহজ। জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশ্যেই আছে এখন। এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে। বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দোসর, এখন আবার বলা হচ্ছে শাহবাগী। আপনি বাস্তবতাটা জানেন, আমরা ইয়াতে না যাই। এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে, এই শাহবাগ শাপলা এই বিভাজন। এটা আপনারা কীভাবে এটা ডিল করবেন? যেখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড় অংশ আপনাদের পক্ষে ছিল, মানে শাহবাগের বড় অংশ মানে কি শাহবাগী যাদেরকে আমরা বলতেছি, আবার শাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবস্থান নিয়েছে। এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন? দেখুন, এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার, যে আমরা যেটা বলছিলাম যে আমরা মধ্যপন্থী দল, বেশিরভাগ দেখা গেছে যে অনেকে এটা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধ্যমপন্থার দল তো অনেক দলে আছে, তাহলে এটা আবার নতুন কোন মধ্যমপন্থা? তো আমরা যেটা করতে চাই, যেটা আমাদের ইচ্ছা এবং যেটা হচ্ছে আমাদের পার্টিগত ভাবে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে, সেটা হচ্ছে
সেটা হচ্ছে যে একটা মধ্যমপন্থা হতে পারে যে আপনি কোনো ধরনের আর্গুমেন্টে গেলেন না, কোনো ধরনের বিষয়কে আপনি একনলেজ করলেন না, এবং আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমি বলেছি কমিশন গঠন এবং ফর্মালাইজ করা, যে কোনো আর্গুমেন্টকে ফর্মালাইজ ওয়েতে ডিল করা, এবং যাতে করে রেসপন্সিবিলিটি থাকে ওইসব আর্গুমেন্টের প্রতি। তো সেই জায়গাগুলোতে নিশ্চিত করার জন্য একটা বিষয় হচ্ছে যে এই এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া, একেবারেই এড়িয়ে যাওয়া, কোনো আর্গুমেন্টে না যাওয়া, কোনো ধরনের বিভাজিত করার জন্য যে কোনো কথাকেই এড়িয়ে যাওয়া। আরেকটা মধ্যমপন্থা হতে পারে যে আপনি এই আর্গুমেন্ট গুলোতে ঢুকবেন এবং আপনি এটার মধ্যে রেসপন্সিবল অ্যাটিটিউড করবেন, সেই সাথে যা যা করা দরকার আপনি সকল পক্ষকে একসাথে আনার জন্য মিডল গ্রাউন্ড হিসেবে ওয়ার্ক করুন। এখন আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা মনে করি সেকেন্ড অপশন ইজ বেটার ফর বাংলাদেশ। এবং বাংলাদেশে অনেক রকমের খুব প্রান্তিক আইডিয়ার কিছু মানুষ আছে, মানে আপনি যেটাই বলেন, ধরেন এখানে যদি বলি নারী প্রসঙ্গে খুবই দেখবেন যে খুব অল্টারনেটিভ এক্সট্রিমের অনেক ধরনের মতামত আছে। তাহলে এই মানুষগুলোকে তো আপনার একত্রে আনতে হবে, না হলে আমরা শুধু কিন্তু আমার পার্টি পলিটিক্স নিয়ে আমরা চিন্তিত না, আমরা কিন্তু আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই। রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য তো আমার সবচেয়ে অপোজিশনের লোকটার সাথেও আমি যাতে টেবিল টক করতে পারি, আমি তার সাথে যাতে যৌক্তিক মতামত গুলো দিতে পারি, তার সাথে একমত হইতে পারি, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে। পার্টির জায়গা থেকে আমরা এই দায়িত্বটা নিয়েছি, জায়গা দিয়ে এখানে রাজনীতি করা হয়েছে। এখানে ধরেন ধর্মভিত্তিক রাজনীতি করার পার্টিগুলো আছে, সেই সাথে আদর্শ ভিত্তিক যদি বলি যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে একরকমের আদর্শের নাম দিয়ে, যেটা মুজিববাদ নাম দিয়ে যে এই ধরনের আদর্শ প্রচার করে, সেটারও একটা পার্টি ছিল। এখন আবার দেখবেন যে বিএনপিরও এক ধরনের আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, যেমন হচ্ছে জাতীয়তাবাদকে তারা এক ধরনের আদর্শ এবং স্টেট মেকানিজমের পলিসি হিসেবে দেখেন, যেটা আসলে প্রশ্নবিদ্ধ যে ন্যাশনালিজম আসলে আমাদেরকে কত মাত্রায় উপকার করবে আর নাকি অপকার করবে। তো এই জায়গাগুলো আসলে এখন আমরা এমন একটা জায়গায়, মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা পলিটিক্সের এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে আদর্শিক রাজনীতি আমাদেরকে এখন আর আমাদের যে রাইটস নিশ্চিত করতে পারে না। তাহলে আমাদের অধিকার এবং আমাদের রাইটস নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রাইটস ভিত্তিক পলিটিক্স এবং ম্যানিফেস্টো ভিত্তিক পলিটিক্স এবং সার্ভিস ভিত্তিক পলিটিক্স। তাহলে এই ধরনের বিষয়ে কিন্তু অনেক মানুষ, মতাদর্শ যাই হোক না কেন, অনেক মানুষ এখানে একমত হতে পারবেন। এবং যদি আমরা বলি, যেমন ধরুন ধর্মের অনেক বিষয় হয়তো অনেকে একমত হতে পারবেন না, কিন্তু আমরা যদি বলি যে সকল ধর্মের যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা নিরাপদ করতে চাই, সেই বিষয়ে কিন্তু এটা কিন্তু একটা খুবই এক্সিকিউটিভ একটা বিষয়। তাহলে এই বিষয়গুলোতে কিন্তু দ্বিমত করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা সহজেই ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। বেসিক্যালি এনসিপি তার এই মধ্যপন্থার যে জায়গাটা তারা নিশ্চিত করবে সকল মতাদর্শের মানুষের সাথে আলাপ করে কিভাবে আমরা এক্সিকিউটিভ জায়গায়। আমার শুধু একটাই খটকা, মানে সামান্তা যাইতে ওই খটকাটা আমার শুধু একটাই খটকা, মানে ধরেন আমরা কিন্তু ছোট্ট একটা বিষয়েও কিন্তু আমরা একমত হয়ে সেইটাকে করতে পারবো এরকম না, আমরা আমাদের মতামত দেব, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কাউকে আক্রমণ না করতেছি, ফিজিক্যাল অ্যাসল্ট না করতেছি, ভার্বাল অ্যাবিউজ না করতেছি, সেই পর্যন্ত আমার ব্যক্তি স্বাধীনতা প্রশ্নে আমার কোনো দ্বিধা কেন থাকবে যে সকলের ব্যক্তি স্বাধীনতা আমি প্রোটেক্ট করব? এইটা আমাকে মিছিল করে মিটিং করে কেন বলতে হবে? আমি এটা বুঝতে পারি না কেন আমরা রাজনীতিক। আমি বলছি আবার আগের একদম প্রথম মানে আলোচনার মধ্যমবর্তী অবস্থান থেকে আবার শুরু করলাম, মনে হলো যে সমস্যা নাই। আমি বলছি ব্যক্তি স্বাধীনতা আর নাগরিক স্বাধীনতা, মানে ব্যক্তির মর্যাদা এবং নাগরিক মর্যাদার মধ্যে কিছু তফাৎ আছে বলে আমরা পার্টিগত, আমি আর এটা ব্যাখ্যায় এখন সময় নেই আর গেলাম না, কিন্তু নাগরিক মর্যাদা ইজ এ স্পেশাল থিং। এবং নাগরিক মর্যাদার এই বাতাবরণে যে জায়গাগুলো আসে সেগুলো আমরা ধীরে ধীরে আরো আমরা আলাপ করবো নিশ্চয়ই, কিন্তু আমরা এটাকে আলাদাভাবে দেখি, একটু শুধু নোক্তা দিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, ব্যক্তি মর্যাদা এবং নাগরিক মর্যাদা আসলে সেটা মর্যাদার সাথে হয়তো রেসপন্সিবিলিটিও একটু আসে, সেইটাকে আলাদাভাবে দেখেন সামান্তা শারমিন।